সন্ধ্যার ভায়োলিন, লেখনীতে বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা ৯৮। সাত পাঁচ ভেবে সময় নষ্ট করেনি অব্র। ওর মৃতদেহটা পাচাকোলা করে তুলে নিয়েছিল ঠিক তখনই, যখন আর একটু দেরি মানে নিশ্চিত মৃত্যু। সালেহর ডেরা স্যাঁতসেঁতে অন্ধকার থেকে ছুটে বেরিয়ে এসেছিল, বুকের সমস্ত ভয় দ্বিধার আশঙ্কা পেছনে ফেলে। ওর শরীর থেকে ঝরছিল রক্ত, গেঞ্জি খুলে রক্তাক্ত জায়গাটা চেপে ধরেছিল অব্র। রাত তখন ৩টার ঘরে। বাতাসে তখনও শহরের বাতাস তখনও ঘুমিয়ে পড়েছে, শুধু মাঝে দূরে কোথাও কুকুরের ডাক, অ্যাম্বুলেন্সের হাহাকার। অব্র গাড়ির গতি বাড়িয়ে দিয়েছিল উন্মাদতার শেষ সীমানায়, যেন ১ সেকেন্ডের বিলম্ব পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতি। হাসপাতালে ঢুকে হাঁক দিয়ে ওঠে, ডক্টর কেউ আছেন, প্লিজ ইমার্জেন্সি। সাদা অ্যাপ্রনে ঢাকা ছায় এসে এগোতেই এক ডক্টর, চোখ তার জ্বলত সতর্কতা, হাতে স্টেথোস্কোপ, শীতল ধাতব। ওর নিস্তেজ শরীরটা দেখে গম্ভীর হয়ে ওঠে তার মুখ। ভেতরে নিয়ে আসুন তাড়াতাড়ি, সময় নেই একটু। ওহু ইমার্জেন্সি ইউনিটে নিয়ে যাওয়া হয়। অব্র ধপ করে বসে পড়ে করিডোরের এক কোণে, মাথা চেপে ধরে। হৃৎপিণ্ডে লেগে থাকা সেই অজানা যন্ত্রণা যেন শরীর জুড়ে হিম করে দিচ্ছে। এ কি হয়ে গেল? তার নিঃশ্বাসে বুকের ভেতরটা যেন অজান্তে কেমন করলো। চন্দ্রবালা, সে আজ মৃত্যু আর জীবনের মাঝখানে দোল খাচ্ছে। চন্দ্রবালা কি তবে সব জেনে গেছে? ডেভিডের মৃত্যু, সালেহর আস্তানা, আর তার বেপরোয়া একরোখা জীবন। অব্রের বুক ভেঙে আসে, চোখ জ্বলে, কিন্তু কান্না আসে না, শুধু নিঃশ্বাসে বিষ জমে থাকে। অবশেষে সাদা অ্যাপ্রন পরা ডাক্তারটি বেরিয়ে আসে, তার প্রতিচ্ছবি বিনতে অনিশ্চয়তা রেখা। অব্র ছুটে এসে জিজ্ঞেস করে, কেমন আছে ডাক্তার? ওর কিছু হবে না তো? প্রেগন্যান্সির কোনো সমস্যা হবে না তো? ডক্টর গম্ভীর স্বরে জানায়। গুলি কাজ হয়ে বেরিয়ে গেছে, তবে পালস অনেক স্লো। পেন কিভাবে রেসপন্স করছে না। মনে হচ্ছে সে অজ্ঞান হওয়ার আগে এমন কিছু দেখেছে যা তার চোখের ওপর উপচে পড়েছিল না। আপনি কি জানেন ওর গুলি এলো কোথা থেকে? অব্র নিশ্চুপ, মুখে তালা, হৃদয়ে অগ্নিকুণ্ড। কিভাবে বলবে সে যে গুলি এসেছে সে জগৎ থেকে, যার মধ্যে ওকে কোনোদিন জড়াতে চায়নি সে? তার হাত থেকে বেরিয়ে এসেছিল সেই গুলি। ডক্টর একটা প্রেসক্রিপশন এগিয়ে দেয়। এই ওষুধগুলো আনুন দ্রুত, বাকি কথা পরে হবে। অব্র এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটে যায় ওষুধের জন্য। কিন্তু যখন সে ফিরে আসলো, হাসপাতালে করিডোর তখন তাপিয়ে। একটা দৃশ্য তার সামনে আসে। ইমার্জেন্সি ইউনিটের বাইরে দাঁড়িয়ে আছে পুলিশ অফিসার মার্কো। অব্রের বুকের ভেতরে ধ্বংস ধসে পড়ে এক ঝটকায়। বুঝতে বাকি নয় সবকিছুই। হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব পুলিশকে খবর দিয়েছে, ও শরীরে গুলি মানেই অপরাধ, আর অপরাধ মানেই তদন্ত, আর তদন্ত মানেই অব্রের নাম উঠে আসা। কারণ মার্কো তো আগে থেকেই সন্দেহ করেছিল ডেভিডের রহস্যময় মৃত্যুর জন্য। পাসপোর্ট, ভিসা, ড্রাইভিং লাইসেন্স সব বাজেয়াপ্ত করেছে। এবার যদি জেনে যায় যে ওর স্বামীও সে, তাহলে তো খেলা পরিণত হয়ে যাবে একবারে। গ্রেফতারের জেরাজেরি, বিচার, আর ভয়ঙ্কর কিছু। অব্র ছায়ার মতো একপাশে রুমে লুকিয়ে পড়ে, কান পেতে শোনে মার্কো জিজ্ঞেস করছে, ভিকটিমের সাথে কে এসেছে? ডাক্তার উত্তরে বলে, তার হাজবেন্ড। আমি তাকে ওষুধ আনতে পাঠিয়েছি, তবে সে একটু রহস্যজনক, এখনো ফিরেনি। ফিরতে তো সময় লাগার কথা না। মার্কের গলা ঠান্ডা, শীতল হয়ে আসছে। চলুন কন্ট্রোল রুমে, সিসিটিভি ফুটেজ দেখতে হবে। অব্র শরীর থেকে বিদ্যুৎ খসে পড়ে। শিট, ফুটেজ দেখা মানেই তো সব ফাঁস হয়ে গেল, আর লুকিয়ে থাকা যাবে না। মার্কো আর ডাক্তার যখন কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যাচ্ছে, তখন অব্র সুযোগটা নেয়। তার হাতে থাকা ওষুধ নিয়ে ঝড়ের গতিতে প্রবেশ করে ইমার্জেন্সি ইউনিটের ভেতরে। বিছানায় শুয়ে আছে ওহু, নিস্তেজ, নিথর। অব্র দ্রুত কাছে এগিয়ে যায়, চিবুকে আঙ্গুল রাখে, তারপর তলপেটে ছোঁয়। সেখানে প্রথম পানির আশ্বাস লুকিয়ে ফিসফিসে বলে ওঠে, আমি জানি আমি আজ পালিয়ে যাচ্ছি, কিন্তু খুব শীঘ্রই তোমার আদালতের কাঠগড়ায় আমি নিজেকে এসে দাঁড় করাবো। এক মুহূর্ত থেমে সে এক নিঃশ্বাসে শেষবারের মতো ওহুর দিকে তাকিয়ে থাকে, তারপর গায়ে হাত দিয়ে গায়েব হয়ে যায় হাসপাতাল করিডোর অন্ধকারে। কন্ট্রোল রুমে ঠান্ডা বাতাসে গা ছমছমে হাওয়া। মনিটরের স্ক্রিনে একে একে ভেসে ওঠে হাসপাতালের করিডোর, গেট, লিফট, সবকিছু। চোখ বোলাতে বোলাতে হঠাৎ থেমে যায় মার্কোর দৃষ্টি। এক মুহূর্ত ফিসফিস করে আতঙ্কে ওঠে, প্রফেসর অব্র। চোখে মুখে বিস্ময়, মুখে রক্তিম জ্বালা। মুহূর্তেই ফর্সা চেহারা রক্তিম হয়ে ওঠে মার্কের। সন্দেহ যে বীজ এতদিন বুকের মাঝে চুপচাপ পড়েছিল, এবার সে শিকড় গেঁথে পাকাপোক্ত হয়ে গেছে। মার্কো নিজেই নিজের ভাবনার গুঞ্জন তোলে। কিছু বলার আগে স্ক্রিনে লাইভ
টেলিকাস্ট আবার চোখে পড়ে যায়। চোখের পলকে অব্রকে দেখা যায় হাসপাতালের গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছে। 3টে বাজে, মধ্যরাতে। সে পালাচ্ছে ঠিক এখন। মার্কো আর বসে থাকতে পারে না, চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়, তড়িঘড়ি করে দৌড়ে বেরিয়ে আসে হাসপাতাল করিডোরে। জুতো হাঁটুর নিচে ঠুকরে ওঠে ধ্বনি, প্রতিটা পা আরো তার কাছে নিয়ে যায় তার টার্গেটকে। কিন্তু দরজা পেরিয়ে বোঝে ততক্ষণে দেরি হয়ে গেছে। হাসপাতালের সামনে জনশূন্য পথ, বাহিস্তন্ত্রের নরম আলো, ঘুমন্ত শহর। সেই নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে থাকা একটি কালো মার্সিডিউজ যেন চিৎকার করে জানিয়ে দিচ্ছে অব্র এখানেই ছিল। কিন্তু মুহূর্ত পর সেই গাড়িটা অদৃশ্য হয়ে যায় রাস্তার বাঁকে। মার্কোর চোখ কুঁচকে ওঠে। হোয়াট ডিড হি গো? অব্র ঠিক তখনই চালাকি করে গেছে। রাস্তা বের হওয়ার আগে সে হাসপাতাল পেছনে একটা সাইডে এক্সিট দিয়ে লুকিয়ে নেমে পড়েছে। গাড়ি স্টার্ট করে ঘুরপাক খাইয়েছে। মার্কো দ্রুত গাড়িতে ওঠে। বেতারে সাইরেন বাজে। কন্ট্রোল রুমে ফোন দিয়ে নির্দেশ দেয়, লাইসেন্স B346, একজন সাসপেক্ট পালিয়েছে, দ্রুত তার অবস্থান টেস্ট করুন। ছবিও মেল পাঠায় সব ইউনিটে, ছড়িয়ে দেয় এখনই। অন্যদিকে শহরের এক কোণে রাস্তার দিকে ফাঁকি দিয়ে অব্র নিচেই পুরনো রেস্ট হাউসে ফিরে আসে। এই সেই বিলাসবহুল বাড়ি, সেখানে বিয়ের আগে অব্র এসে থাকতো। তার অন্ধকার জগৎ থেকে পরিচালনা করত। জানালার পর্দাগুলো এখনো সেম, ধুলোবালি রুমে ননস্টলজিক গন্ধ। এক সময় নিঃসঙ্গ রাতগুলোর স্মৃতি যেন সে এক লাফে ফিরে আসে। দরজা বন্ধ করে ছুটে যায় ফোনের কাছে। বুক ধরফর করছে। আশা ঘুমন্ত কণ্ঠস্বর ওপাশ থেকে উঠে আসে, অব্র এই রাতে কি হয়েছে? অব্র শ্বাস আটকে আসে। ওর গুলি লেগেছে। আশা চমকে ওঠে। কিন্তু কিভাবে? প্রশ্ন করিস না এখন, আমার কাছে সময় নেই। আমি ফেঁসে গেছি, পুলিশ আমার পিছে লেগে গেছে। তুই এখন ধমাস হাসপাতালে যা, ওর পাশে থাক, আর আমাকে সব জানাস। এই ফোন নাম্বার বন্ধ থাকবে, আমি নিজে তোকে আবার ফোন করব। আশাবের কণ্ঠ গম্ভীর হয়। বুঝে গেছি, আমি এখনই যাচ্ছি, চিন্তা করিস না, ওকে কিছু হতে দিব না। ফোনটা কেটে যায়। অব্রধাপ করে বসে পড়ে মেঝেতে, মাথা দুহাতে চেপে ধরে, শরীর জুড়ে ঘাম, তীব্র উত্তেজনা, তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। মনে হচ্ছে চারপাশ থেকে কেবল বিপদ এগিয়ে আসছে, একটা নয়, শত শত ছায়া যেন ধেয়ে আসছে তার দিকে। পুলিশের সন্দেহ, সালেহর সাথে অসমাপ্ত বোঝাপড়া, ওর জীবনের সংকটে, আর তার মধ্যে অব্র নিজেকে খুঁজে পাচ্ছে না কোথাও, যেন কোনো অচেনা ঘূর্ণিপাকে পড়েছে সে। ও পুলিশের সাথে তার সাক্ষাৎকার হবে, কিন্তু অব্র জানে না সে দেখা আর হবে না। ওর গর্ভে তারই সন্তান, কিন্তু বিপদের ঘূর্ণিপাকে সেই সন্তানকেও ঝুঁকির মধ্যে ফেলেছে সে নিজেই। ওর মানসিক অবস্থা আগের থেকে নড়বড়ে। এই গুলির ধাক্কা আরো ভেঙে পড়তে হবে বা ভেঙে পড়তে পারে। আর এমন অবস্থায় পুলিশের জেরা যদি চলে তাহলে সর্বনাশ অনিবার্য। কিন্তু একটাই প্রশ্ন তার মাথায় বিদ্যুৎ ছুটিয়ে দেয়, কে ওহুকে সালেহর ডেরায় নিয়ে গেল? ওহু তো জানতো না এখানে কি চলছে। সালেহর ডেরায় ঢোকার পথ এত সহজ না। সালেহ কি তাহলে নিজেই? অব্রের মুখে রেখা শক্ত হয়ে ওঠে। সালেহ তো জানে না যে ওহু কিছুই জানে না ডাবলের বিষয়ে। তাহলে কেন সে ওহুকে সব জানাবে? কেন সে তার ভয়ঙ্কর সত্যির মুখোমুখি করাবে? কি চায় অব্র? দল না ছাড়ুক, নাকি খেলাটারও বড়? কথাটার পেছনে আর কিছু আছে। অব্রের হাত আবারও কপালে গিয়ে ঠেকলো, চোখ দুটো রক্তবর্ণ, ক্লান্তি আর উত্তেজনা ঝলকে উঠেছে। এটা কি তাহলে সেই চোরাবালি যেখান থেকে ফিরে আসা সম্ভব না? নাকি এটাই শুরু? ওর চেতনা ফিরেছে, ঘন্টাখানেক হলো, কিন্তু তার মধ্যে কোনো ঘোরপাকের মধ্যে ডুবে আছে। মাত্র 9 মাসের গর্ভবতী শরীরটা যেন আরো ভারী হয়ে উঠেছে। তার ভেতরে গভীর মন অসহ্যকর যন্ত্রণায় জর্জরিত। সে ভয়াল দৃশ্য বারবার তার চোখের সামনে ভেসে ওঠে। কানে বাজে অব্রের কণ্ঠ, যা তার হৃদয়কে বারবার চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আপনি আমার নাম জানেন, আমার ইতিহাস জানেন, তবু এমন বোকামি করছেন? আমি মরলে আপনাকে নিয়েই মরবো। এই পৃথিবীতে যত শিশু নিয়ে ব্যবসা করেছি। ব্যবসা? হ্যাঁ। তার স্বামীর একজন অপরাধী, একজন পলাতক আসামি। ছি, কি নিরাদন প্রতারণা! ও এখনো সেই ধাক্কাগুলো কাটিয়ে উঠতে পারছে না। তার মস্তিষ্ক এখনো সেই ভ্রমের জালে আটকে রয়েছে। তার সামনে বসে আছে পুলিশ অফিসার মার্কো।
একের পর এক প্রশ্ন করছে, কিন্তু হুটহাটে কোনো শব্দ নেই। জ্ঞান ফিরে সে নিশ্চুপ, দৃষ্টিনত, চোখ মেঝেতে। আমার মেয়ে অসুস্থ, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, তবু কেন তো জেরা করছেন? ঠিক তখনই ডাক্তার এগিয়ে আসে শান্ত কণ্ঠে আওড়ায়, মিস্টার মার্কো, ভিকটিম এখন ট্রমায় আছে। তিনি এখনো বাস্তবে ফিরতে পারেনি। তার মস্তিষ্ক সঠিকভাবে সংকেত দিতে পারছে না। এর আগেও তার মানসিক সমস্যা ছিল। 12 বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচার হয়েছিল। দয়া করে তাকে এখন জেরা করবেন না। তিনি স্বাভাবিক হলে পরে কথা বলবেন। মার্কো দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার শেষ চেষ্টায় ব্যর্থ সে। ঠিক আছে, এখন আমি যাচ্ছি। আলিনা খান ক্ষোভে ফেটে পড়লেন, আমাদের ছেলেকে কি করেছেন সেটা তো বলুন। আমরা তো কিছুই জানি না। তারা দুজন রাতে তাদের রুমেই ছিল। কখন বাইরে গেল, কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না। আমার ছেলে পালাবে কেন? মার্কো জবাব দেয় ক্ষীণস্বরে, মিস্টার অব্র একটা ডেড কেসের সঙ্গে জড়িত। এর সাথে আরো অনেক রহস্য আছে। আমরা তদন্ত করছি। সবকিছু আমাদের হেফাজতে আছে। আপনি তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে সাসপেন্ড করা হয়েছে। কথাগুলো যেন আকাশ ভাঙা বাজের মতোই লাগলো সকলের কাছে। সবাই নিস্তব্ধ হয়ে গেল মুহূর্তেই। ভাবে এসব কি বলছে? দ্রুত বড় ভাইজানকে এখানে আসতে বলুন। তিনি যত রাগই করুক নিশ্চয়ই চলে আসবে। আমার মেয়েটাকে আল্লাহ রক্ষা করুক। আলিনা খান তৎক্ষণাৎ ফোন তুলে মহলে সবাইকে খবর দেয়। শুনে সবাই হতবাক, কি ঘটেছে এই পরিবারে? কোন অন্ধকার গ্রাস করছে তাদের জীবন? একদিন কেটে গেছে। ওহু হাসপাতাল থেকে ডিসচার্জ করে আসাপ তার দিকে মুন প্যালেসে নিয়ে এসেছে। সেখানে তার অতীতের স্মৃতি আর বর্তমান বেদনা একাকার মিশে হাহাকার। অব্রর কোনো খোঁজ নেই, তবে তার নীরব উপস্থিতি সর্বত্র। আসাপের কাছে ফোন করে সে ওর খবর নিচ্ছে, জেনেছে তার অবস্থা। ওহুকে দ্রুত হাসপাতাল থেকে ফিরিয়ে আনার নির্দেশও অব্রই দিয়েছে। হাসপাতালে গিয়ে ওহুর সঙ্গে দেখা করা তার পক্ষে পায়ে কুড়াল মারার সামিল। তাই সে অপেক্ষা করছে ধৈর্য ধরে মূল প্যালেসে ফিরে আসার মুহূর্তের জন্য। ওহু শুয়ে আছে পালঙ্কে সে কক্ষে। সেখানে গত 1 বছর ধরে অব্রের সাথে তার রাত্রি যাপন। রাত তখন 2টোর কাছাকাছি। ওহু একদৃষ্টে তাকিয়ে আছে জানালার দিকে। বাইরে অন্ধকার, আর তার গাল বেয়ে নীরবে অশ্রু ঝরছে টপ টপ করে। তার বুক ফেটে যাচ্ছে হাহাকারে। যত সে বাস্তবের মুখোমুখি হচ্ছে, হঠাৎ তার মনে হলো কেউ তার কক্ষে যেন প্রবেশ করেছে। অন্ধকারে ঢাকা কক্ষ, এক ফোঁটা আলো নেই। তবুও তৎক্ষণাৎ ভারী শরীরটা নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। সাইড টেবিল থেকে ধারালো ছুরি তুলে নেয়, সতর্ক পায়ে এগিয়ে। জানালার কাছ ভেদ করে কিছুটা আলো ক্ষীণ করছে কক্ষটা। হঠাৎ ওর চোখের সামনে বলিষ্ঠ অবয়ব পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। বোধহয় রেলিং বেয়ে উঠেছে। অন্ধকারে পথ হারিয়ে কিছুটা বিভ্রান্ত ওহু ছুটে হাতে এগোতে অবয়ব চিনে ফেলে। তার চওড়া বুক, বলিষ্ঠ দেহ, আর কেউ না। তার আদালতে দণ্ডিত পলাতক আসামি, তার অর্ধাঙ্গ অভ্র। মুহূর্তে ওর নিয়ন্ত্রণ ভেঙে চুরমার হয়। ক্রোধে ফেটে পড়ে মন, আগুন জ্বলে ওঠে শিরায় শিরায়। সে ঝাঁপিয়ে পড়ে অভ্রের ওপর, ধারালো ছুরি গেঁথে দেয় তার বুকে ও বুকের মাঝারে। অভ্র আতর্কিত আঘাতে কিছুটা বুঝতে উঠতে পারে না। সে তৎক্ষণাৎ সামনে ফিরে ছুরিটা এক হাতে ধরে ফেলে, কিন্তু কোনো আর্তনাদ করে না। অন্ধকারে ভেসে ওঠে ওহুর ক্ষুধারিত চোখ, চন্দ্রবালা চোখের সেই রাগ। অব্র লুটিয়ে পড়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায়। ওহু তাকে ধরে না। তার হাতে রক্তাক্ত ছুরি, কোনো দ্বিতীয়বার আঘাত করার শক্তি বা সাহস কোনোটাই নেই। অব্র হঠাৎ উঠে দাঁড়ায়, এক হাতে ক্ষতস্থানে চেপে ধরে, অন্য হাতে ওহুর ছুরি ধরা হাতটা নিজের কাছে টেনে আনে, বুকের সাথে লেপ্টে চেপে ধরে। ওহু ছটফট করে তার বুকে, কিন্তু অব্র তাকে শক্ত করে ধরে রাখে। এই বুঝি শেষবার তার ওহুকে এইভাবে টেনেছে। আর কি কখনো এই সুযোগ মিলবে? অব্র এখন দাঁড়িয়ে আছে ওহুর আদালতের কাঠগড়ায়। এখানে বিচারক ওহু, ভুক্তভোগী ওহু। তার বিশ্বাসঘাতক স্বামী কি শাস্তি দিবে সে? নিশ্চিত এমন এক শাস্তি দিবে যা তার হৃদয় কাঁপিয়ে দিবে, যা সে কখনোই নিতে চায়নি। ওহু ঝাঁপিয়ে পড়ে অব্রের ওপর। ধারালো ছুরিটা আবার আঘাত করতে চায়, কিন্তু অব্র সে সুযোগ দেয় না। নিয়ন্ত্রণভাবে চেপে ধরে তার চন্ডাকে। চিৎকার করো না চন্ডা, সবাই জেগে যাবে। প্যালেসের বাইরে পুলিশ পাহারা দিচ্ছে। এর কথায় পরপর ওহু মুক্তি দিল। ভারী শরীরটা ধপাস করে পড়ে গেল মেঝেতে। রক্তিম চোখে তাকিয়ে ওহু বলল, কোন সাহসে আবার আমার সামনে এলেন? কোন সাহসে সে দাঁড়ালেন? পুলিশের কাছ থেকে আর কতদিন লুকিয়ে বেড়াবেন? আত্মসমর্পণ করুন, আজই তাদের হাতে ধরা দিন।
অভ্র তার দিকে নিবিষ্ট দৃষ্টিতে তাকালো, কণ্ঠে ভাসল নিয়তির বিরুদ্ধে জেদি আরতি। আত্মসমর্পণ মানে তোমাকে আর কোনোদিনও চোখে না দেখতে পাওয়া চন্ডা। তারা আমার এমন গোপন কারাগারে লুকিয়ে রাখবে, তুমি হয়তো খবরটুকু জানতে পারবে না কোনোদিন। আর যদি আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়, তবে এদেশের আইন আমার ফাঁসি লিখে দিবে। আমি মরতে চাই না চন্ডা। এত সাধনার পর তোমায় পেয়েছি, কিন্তু এই কয়েকটা দিন কি তবে আমার প্রাপ্য ছিল? আমি এখনো তৃপ্ত নই। আমি তোমার সঙ্গে শত শত জন্ম বাঁচতে চাই, বিশ্বাস করো, অনেক জন্ম। তোমার সাথে বাঁচার জন্য অনেক লোভী আমি। বলতে বলতে আপনার চোখ বেয়ে টুপটুপ করে অস্ত্র জড়িয়ে পড়ল। এই পাপিষ্ট পুরুষ কেঁদে উঠল, ভাগ্যে নির্মম পরিহাস। ওর ভারী গর্ভে চাপ পড়তে সামলাতে চাইল, দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না। অব্রবুকে গেঁথে রক্তাক্ত ছুরি যন্ত্রণা উপেক্ষা করে আস্তে আস্তে বসিয়ে দিল। উন্মাদের মতো বলতে লাগলো, অনেক কষ্ট হচ্ছে তোমার, ব্যথা শুরু হয়ে গেছে, ডক্টর ডাকবো, আশাবকে বলবো অ্যাম্বুলেন্স আনতে? কিন্তু ঔষধ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, ঠোঁটের কোনো শব্দ নেই, তার চোখে এক অদ্ভুত বিস্ময়। এ কি সেই মানুষ যার বুকে এখনো ছুরিবিদ্ধ? অথচ সেই মানুষটা কিছুক্ষণ আগে আঘাত করেছে সে। অবশেষে গভীর কষ্টে থমকে আসা নিঃশ্বাসও ফিসফিস করলো, আমার থেকে দূরে থাকুন। যে হাত নিষ্পাপ শিশুদের প্রাণ কেড়েছে, সেই কলঙ্কিত হাত আমাকে স্পর্শ করবে না। হঠাৎ অব্রের মুখ দিয়ে গড়িয়ে পড়লো এক ফিত্ত রক্ত, গল গল করে শব্দবিরাম ধারায় পড়তে নিল তা। ব্যথায় তীব্র যন্ত্রণায় কাতরালো তার দেহ, তবু সে আর্তনাদ করল না, নীরবে সহ্য করলো সে অসহনীয় কষ্ট। ওহু বসে রইল সেখানে, 9 মাসের ভারী পেট নিয়ে, যেন এক স্থির নির্জীব মূর্তি। হায়, সে কি পারে না একবার অব্রকে বুকে টেনে নিতে, তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে? কিভাবে রইল সে পাষাণের মতো অটল, নির্লিপ্ত। অব্র কাপা হাতে বুকের বা পাঁজরের মাংস থেকে ছুরিটা টেনে বের করলো। রক্তে ভেসে গেছে ধারালো অস্ত্র। তারপরও নির্ভীর চন্দ্রবেলার দিকে তাকিয়ে বলল, ওহে নারী, তুমি যদি এই পুরুষের গত 10 বছরের পরিত্যক্ত মুহূর্তগুলোর একক্ষত অনুভব করতে পারো, তবে কি পারতে না আমায় আঘাত করতে? না, কখনোই পারতে না। তোমার হাতে আমার মৃত্যু কবুল, কবুল চন্ডা। কিন্তু তুমি কি সত্যি পারবে আমাকে মারতে? আমার আর কিছুদিন বাঁচতে দেবে না তুমি? আমার সন্তানের মুখোমুখি একবার হতে দিবে না? তারপর মৃত্যুকে আলিঙ্গন করে সেও ভাগ্যটুকু কি আমার নেই? এত নিষ্ঠুর হয়েও না। তোমার এই আদালত থেকে আমি আর পালাবো না। শুধু জামিন চাইছি আমার সন্তানকে স্পর্শ করার জন্য। সে আবদার খারিজ করে দিও না। আমি জানি আমি অনেক পাপ করেছি, সেই পাপের ক্ষমা নেই। ওহু কাপা কণ্ঠে বলে উঠল, আপনি আমার সাথে এমন নির্মমভাবে প্রতারণা করেছেন। ছি, আপনার বুক কাঁপলো না? যাকে এত ভালোবেসেছিলেন, তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলেন গোপনে? মনে হয় আর এই জন্মে আমাদের সংসার করা হলো না। বলতে বলতে হুক কেঁদে ওঠে, ফোপাতে ফোপাতে বলল, আমাদের সংসার হবে না, কারণ অভিশাপ আছে আমাদের ওপর। সেই নিষ্পাপ শিশুরা যাতে জীবন আপনি নষ্ট করেছেন আপনার জন্য, তাদের পবিত্র আত্মার অভিশাপ আমাদের তাড়া করছে। তাদের বাবা মায়ের অভিশাপ আমাদের তাড়া করছে। তারা প্রতিটা মুহূর্ত আমাদের অভিশাপ দেয়। তাদের অভিশাপে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। এই অভিশাপ কাউকে ছাড়বে না, না আপনাকে, না আমাকে, এমনকি আমাদের অনাগত সন্তানকে। যে পাপ একদিন সব শেষ করে দিবে। হয়তো না আমাদের এই জীবন, আমাদের সংসার হলো না সংসার। বলে হুপ হুপে কেঁদে উঠল। অভ্রর বুকের মধ্যস্থল পর্যন্ত দগ্ধ সে ধূলিশ্বাস হচ্ছে, আর এক মুহূর্ত সে সহ্য করতে পারল না। হঠাৎই অভ্র ওহুর পা জোড়া জড়িয়ে ধরে বুকের সাথে। সে কি এত ক্ষমা পাওয়ার যোগ্য? একেবারেই নয়, কেননা সে ওকে প্রতারণা করেছে। তার ভয়ঙ্করভাবে নির্মম বাজে তীব্র বিশ্বাসঘাতকতায়। তবুও সে আপ্লুত কণ্ঠে বলল, আমাকে কি একবারও ক্ষমা করা যায় না ওহু? চেষ্টা করে দেখো না। আমরা দুজন ছোট্ট একখানি সংসার গড়ে তুলবো। আমরা অনেকদিন বাঁচবো পাশাপাশি, হ্যাঁ অনেকদিন। সবকিছু ছেড়ে বহুদূর চলে যাব, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। আমি চাই তুমি থাকো আমার সঙ্গে চিরদিনের জন্য। তোমাকে ছাড়া এই দুদিন কেটে আমি যেন দুঃসহ বেদনায় ভুগছি। আমার বুক কেঁপে ওঠে মনে পড়লেই সেই 10 বছর আগের রাতের কথা। আমি কিভাবে বাঁচবো তোমায় ছাড়া? আমার দেহের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তোমার অস্তিত্ব মিশে চন্ডা। তুমি ছাড়া আমি নিঃশ্বাসহীন, অচল শূন্য এক পুরুষ। এ কথাগুলো শুনে ওহু আরো ভেঙে পড়ে, মুখ ফেটে কান্নায় ঝরে পড়ল। কাঁপতে কাঁপতে অব্দের শার্টের কলার দুহাতে শক্ত করে চেপে ধরে চিৎকার করে উঠল, আপনি ভেবেছেন কিভাবে কি কষ্ট কেবল আপনারই হয়? আপনার বুকে আগুন জ্বলে। আমি কি ভালোবাসিনি আপনাকে? আর দুঃখ আর যন্ত্রণা বোঝার ক্ষমতা আপনার নেই আমারটা।
কারণ আমি আপনাকে কোনোদিনও ভয়ঙ্করভাবে প্রতারণা করিনি, না ঠকিয়েছি। আমি কোনোদিন আপনাকে ঠকাইনি। অব্র নিশ্চল দেহ অপুর বুককে টেনে নিল নিজের কাছে। সেও কান্নার শব্দ নেই, কেবল বুকের গভীরতায় বিষাদ নীল ছড়িয়ে আছে। অব্র কথা বলতে পারল না, শ্বাসরুদ্ধ। অহুর বুকে মুখ তুলে প্রশ্ন করলো, কেন জড়ালেন এই পাপের কাজে? অব্র যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। এই প্রশ্ন তাকে বিদ্ধ করলো ক্ষত বিক্ষতর চেয়েও গভীরভাবে। ক্ষতস্থানে কাপড় পেঁচাতে পেঁচাতে ফিসফিস করলো, শোনো, তবে তুমি আমার গোটা জীবনে দুইবার চরম দুইবার চর খেয়েছি আমার বাবার হাতে। সেই দুইটা চরের পেছনে কারণ ছিল তুমি। তোমায় বিয়ে করার জন্য আমার পুরো পরিবার ত্যাগ করেছি, গোটা দুনিয়া নরক করেছি। আমি নায়ক ছিলাম না তোমার জীবনে, আমি ভিলেন ছিলাম। আর ভিলেনের শেষ পরিণতি মৃত্যু। এই গল্পে আমি নায়ক, বেশ খলনায়ক। বলে অব্র দম নিয়ে ফের ব্যথাতুর কণ্ঠে বলল, আমার অতীত নষ্টের মূল কারিগর ছিলে তুমি নারী। অতীত শব্দটা শুনে অহুর চোখে যেন সবকিছু ঝাপসা হয়ে গেল। হঠাৎ সে ফিসফিস করে বলল, আচ্ছা, আমি যদি মারা যাই, আপনি আর দ্বিতীয় বিয়ে করবেন না তো? তোমার মনে হয় আমি বাঁচবো না? আমার মনে হয় আমি বাঁচবো না। অব্রের চোখ রক্তিম হয়ে ওঠে। হয়তো ওহু আজ গর্ভবতী না হলে দু চারটা আঘাত নিমিষে পড়ে যেত তার ওপর। তবুও ঝাঁঝালো কণ্ঠে হাওড়ায়, কিসের আবল তাবল বলো? তোমাকে ছাড়া আমার জীবনে কোনো অস্তিত্ব নেই। ও শুনলো না, জানলো না। ফোপাতে ফোপাতে আবার বলল, শুনুন না, আমি আপনাকে খুব ভালোবাসি। আমার গর্বের সন্তান আপনার আছে। আপনি স্বামী হিসেবে গর্বের, কিন্তু মানুষ হিসেবে খুবই জঘন্য। যদি আমি মরে যাই, আর বিয়ে করবেন না আপনি। যদি আমি মরে যাই, আর বিয়ে করবেন না। এই জন্মে আমাদের তো আর যাই হোক, আর সংসার হলো না, কিন্তু কিন্তু স্বর্গে আমরা একসাথে থাকবো। আমার ভাগ কাউকে দিয়েন না। এই জন্মে করা পাপের প্রায়শ্চিত্তি ওই জন্মে মিটিয়ে নিন, পরের জন্মে আর বাকিতে রাখবেন না। অব্র স্তব্ধ হয়ে পড়ল মুহূর্তেই। শ্বাস রুদ্ধ হতে থাকলো তার। দেহ যেন ভার ছেড়ে দিচ্ছে একে একে। ভেতরটা কেমন করছে। ওহু কণ্ঠে জঘন্য এক কঠোরতা। আভা নিয়ে আওড়ালো, বিশ্বাসঘাতকের দণ্ড। শাস্তি তো ছাড়া আর কি হতে পারে? তবে তার আগে আপনাকে ওই নরকের মতো নির্বাস করে দিতে হবে, যেখানে অন্ধকার পুলিশ পৌঁছাতে পারে না, যেখানে আপনি সেই অন্ধকারে ছাই করে দিতে পারেন। আমি আদেশ দিলাম, পুড়িয়ে ধ্বংস করে দিন সেই নরক, তারপর না হয় আদালতে দাঁড়াবেন। অব্র বাকরুদ্ধ, মুখ ঘোরানোর মতো অবস্থা নেই। সে কি শুনলো? নিজে কি ও তাকে ফেরাতে বলল? ফের পাঠাবে সেই নরকে, অথচ ফিরে গেল আর শেষ যাওয়া। অহুর কণ্ঠ আবারও চেঁচিয়ে ওঠে, আমার কাছে আর বেশি সময় নেই। উত্তর দেবেন না? কষ্ট হচ্ছে নাকি সবকিছু শেষ করে দিতে? বলছি তো। অব্র একটু হেসে, না, কোনো কষ্ট নেই। আমি হতভম্ব। আমি ফিরে আসবো সব ধ্বংস করে। তোমার কাঠগড়ায় দাঁড়াবো ফের। জামিন নিয়ে গেলাম, পালাবো না, কথা দিলাম। তুমি আমার অপেক্ষায় থেকো, আমি ফিরবো নিশ্চিত করে, সবকিছু নিশ্চিহ্ন করে। তারপর অব্র উঠে দাঁড়ায়, বুকে কাপড় টেনে চেপে ধরে। রক্তে একটু থমথম হয়েছিল। অবিশ্বাস্য দ্রুত শক্তি হারাচ্ছিল তার বলিষ্ঠ দেহ। মেঝেতে পড়ে থাকা ছুরি তুলে নিল সেই। ছুরি যাতে ওহু তাকে আঘাত করেছে, এবার সেটা দিয়েই অবশেষে রচনা করা সম্ভব হলো। ছুরি হাতে জানালা দিয়ে এগোতে লাগলো। হঠাৎই এক প্রত্যুত্তর আকুতি ডেকে ধরা দিল। অব্র থমকে গেল। তখনই ওহু তার ভারী পেট সহ কপাল চেপে দ্রুত ছুটে এলো, অব্রকে জড়িয়ে ধরলো, কাঁধে ধরে ফুসফুস করলো, আপনি ফিরে আসবে তো? আপনি ফিরে আসবেন তো? বুক থেকে ওর মুখ তুলে চিবুকে হালকা ব্যথাতর বিষণ্ণতা অনুভব করলো অব্র। ফিরবো, কথা দিলাম। অনেক কথা এখনো হয়নি তোমায় বলা। পড়াশোনা নিতে বলবো, তোমায় নিয়ে আবারও ফিরবো। তোমায় ফিরে এসে বলবো, সব বলবো। তারপর আর পিছন ঘুরে তাকালো না অব্র। ছুরি হাতে অন্ধকারে পা বাড়ালো। নরকের দিকে যাত্রা। অস্থির থাকতে চাইলো, তার যাওয়ার দিকে তাকিয়ে রইলো। বুকটা যেন ভেঙে পড়লো মুহূর্তেই। গভীর ভয় চেপে ধরলো। হাতে ধরে বুকের বাঁ পাশটা চাপ দিয়ে বলল, এই বাড়ির চৌহদ্দি পেরিয়ে যখন আপনি আবার ফিরে আসবেন, তখন আপনি আমার কাঠগড়ায় না, পৃথিবীর কাঠগড়ায় দাঁড় করাবো আপনাকে আমি। এই বলে ওহুর চোখ কাঁচা জল মুছে গেল। অব্র অদৃশ্য অন্ধকার আহ্বানে মিলিয়ে গেল। নরক ধ্বংসের শপথ নিল
বিছানায় ফিরে এসে অহু বসে রইল। নীল রঙা ফ্রক, তাতে যেন রক্ত মিশে আছে। তার সেই গগনবিদারী চিৎকার প্যালেসে সবকিছু জাগ্রত করে। ওহুর আম্মি যান আলিনা খান ছুটে আসে দ্রুত। দরজায় পা রাখতে তাদের চোখ আটকে গেল রক্তমাখা জামায়। আতকে বুকে হাহাকার। ওহুর মাথা চেপে ধরলো তৎক্ষণাৎ তার মা। ওহুর মাথা চেপে ধরতেই চোখ জোড়ায় যন্ত্রণার ঝড়। লেবার পেন শুরু হয়েছে। প্রস্রাবের তীব্র ঢেউ আঘাত হানায় তার শরীরে। বিছানায় লুটিয়ে পড়ে ছটফট করতে লাগলো সে। মনে হচ্ছে মাথাটা যেন ফেটে যাচ্ছে অসহ্য যন্ত্রণায়। ওহুর আম্মি যান তড়িঘড়ি করে মেয়েকে জড়িয়ে নিলেন। অথচ ডেলিভারি নির্ধারিত তারিখ ছিল এখনো 4 দিন পরে। সেজন্য কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। আশাব দ্রুত ফোন করলো হাসপাতালে, কিন্তু দুর্ভাগ্য হাসপাতালে নেওয়ার মতো কোনো গাড়ির ব্যবস্থা হলো না। কারণ যন্ত্রণায় অস্থির হয়ে ওহু পাগলের মতো ছটফট করছে। এদিকে সময় গড়াচ্ছে দ্রুত। অল্প কিছু সময়ের মধ্যে পৃথিবীর আলো দেখবে সেই সন্তান, যার জনক ইতিহাস তৈরি করতে ইতিমধ্যে ছুটে বেড়াচ্ছে মৃত্যুর দ্বারে, এক নরকে, যেখান থেকে আদৌ ফিরে আসতে পারবে কিনা সন্দেহ আছে। অভিজ্ঞ গ্রামীণ মেয়ে হিসেবে ওহুর আম্মি যান কিছুটা সাহস সঞ্চয় করে। পাশে দাঁড়িয়ে রইলেন মিসেস এলি। আলিনা খান দরজা বন্ধ করে দিলেন ভেতর থেকে। দরজার ওপারে অপেক্ষা করছে আমজাদ খান, আশাব তালুকদার উৎকণ্ঠায় নিস্তব্ধ দাঁড়িয়ে। এদিকে অবরোধ ছুটে গেছে সালেহর আস্তানায়। প্রতীক্ষা নিয়েছে সবকিছু ধ্বংস করে আবার ফিরবে ওহুর কাছে, তার প্রিয় চন্ডার কাঠগড়ায়। অথচ সকাল হতেই মাত্র কিছু মুহূর্ত বাকি। সালেহর ডেরায় দাঁড়িয়ে আছে অব্র, চোখ দুটো রক্তিম, বুকের ভেতর গভীর ক্ষোভ রক্তপাত করাচ্ছে। বহু আগে থেকেই সাদা শার্টে এক টুকরো ছিঁড়ে বাঁধা মোটা ব্যান্ডেজ, ডেরার ভেতরের মূলতা ছড়ানো, চারপাশটা ছড়ানো মানুষের চোখে বিস্ময়। অনেকদিন ধরে অব্রকে খুঁজছে সবাই, পুলিশ প্রতিদ্বন্দ্বী, এমনকি গোষ্ঠীর লোকেরাও। অন্ধকার গোপন জগতে অজস্র রহস্য তার হাতের মুঠোয়। সেসব রহস্য যদি পুলিশের কাছে ফাঁস হয়ে যায়, তাহলে সাম্রাজ্য থেকে শুরু করে বড় বড় মাফিয়ার পর্যন্ত ধ্বংস পড়বে এই মুহূর্তে। তাই উপর মহল থেকে ইতিমধ্যে হুকুম এসেছে, পুলিশ হাত করা তার কবজিতে পৌঁছানোর আগে অব্রকে শেষ করে দিতে। যে পাপের দুনিয়ায় অব্রকে ধ্বংস করেছে, সেই পাপের শাসকরাই আছে রক্ত চাইছে। এই জগৎ কি স্বার্থপর! সব ফুরিয়ে গেলে মানুষ তোমাকে ছুঁড়ে ফেলে দেয় আবর্জনার মতো। ঠিক এই মুহূর্তে প্রশ্ন উঠল, কোড কি? অব্র শীতল কণ্ঠে বলে, RN। সবাই পথ ছেড়ে দিল। অব্র ভেতরে হেঁটে গেল, কোমরের পেছনে গুজে রাখা রক্তাক্ত ছুরিটা পেছন থেকে হাতে তুলে নিল। অব্র সালেহর কক্ষে প্রবেশের উপক্রমে এক বিশাল কালো কুচকুচে দেহরক্ষীর মুখোমুখি হলো। দেহরক্ষী দ্রুত থমকে তাকালো। এখন ভেতরে যাওয়া যাবে না, বস ব্যস্ত আছে। অব্র নিজেকে সংযত করলো। আমাকে এখনই যেতে হবে। কথাটি শুনে দেহরক্ষী তাকে ধাক্কা দিল। মুহূর্তে অব্র শীতল মনোভাব হিংস্রতার রূপান্তর নিল। দুজনের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হলো। হঠাৎ অব্র পেছনের কোমর থেকে ছুরি বের করে নিখুঁতভাবে দেহরক্ষীর গলার শিরায় বরাবর টেনে দিল। মুহূর্তেই পরিস্থিতি নিস্তব্ধ হয়ে গেল। অব্র তার শার্ট খুলে ফেলল, কারণ ধস্তাধস্তির কারণে বুকের ক্ষতটা অক্ষিত ব্যান্ডেজ আলগা হয়ে এসেছে। ছুরিটা গলা থেকে তুলে সে কাঁপতে থাকা উপস্থিতি সকলের দিকে তাকিয়ে গর্জে উঠল, আজ যে আমার সামনে আসবে তার মৃত্যু নিশ্চিত, কারণ আমি আজ ধ্বংস নিয়ে এসেছি। সকলে ভয়ে আটকে ওঠে, কেউ আর বাধা দেওয়ার সাহস করে না। সালেহর বাক্য এখন অব্রের হাতে, আর তার বলিষ্ঠ পেশি বলতে উন্মুক্ত শিরাগুলো টনটন করছে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে অব্র এক মুহূর্তে থমকে যায়। সালেহ এক সুন্দরী রমণীর সাথে ব্যস্ত ছিল। অব্র এই ভয়াল রূপ দেখে সালেহ দ্রুত সরে গেল। রমণী তৎক্ষণাৎ চাদরটি নিয়ে বিছানায় ঢেকে দিল। সালেহের পাশ থেকে একটা তোয়ালে টেনে নিয়ে গায়ে জড়ায়, চিৎকার করে ওঠে, তোরা তো সাহস কি করে হলো আমার অনুমতি ছাড়া ভেতরে ঢোকার? অব্র নিশ্চিত রইল। রমণীটি বিছানা ছেড়ে উঠে যেতে উদ্যত হলে সালেহ তাকে থামিয়ে দিল। কোথায় যাচ্ছ? তুমি থাকো, ও যাবে, আর মরবেও আমার হাতে। সেদিন ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ নয়। বলে সালেহ বিছানার নিচ থেকে একটি রিভলভার তুলে নেয়। অব্র তার দিকে তাক করে। অব্র তখনও নীরব। সে রুমে লাইট নিভিয়ে দিল। অন্ধকার সালের দৃষ্টি ঝাপসা। সে চিৎকার করে উঠল, কোথায় তুই? সামনে আয়। ভয় পালিয়েছিস? কথা শেষ হতে না হতে অব্র পেছন থেকে সালেহর গলা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে এবং তার হাত থেকে রিভলভার কেড়ে নেয়। লাইট জ্বালিয়ে দিতে সালেহ এবার অব্রের কবজিতে বন্দি। অব্র আর জোরে চাপ ধরতেই সালেহ চিৎকার করে ওঠে, কে আছিস? বাঁচা আমাকে। কিন্তু সাউন্ড ঘরা হয়, কেউ তার কথা শোনে না, কেউ তার আত্মচিৎকার শোনে না। সালেহর প্রাণবায়ু বেরিয়ে যেতে আর কিছু মুহূর্তের অপেক্ষা। অব্র পরপর ছুরিটি বসিয়ে দেয়
সালেহর পেট বরাবর নাড়ি ভুঁড়ি ছিঁড়ে বেরিয়ে আসে মুহূর্তেই। তবে মৃত্যুর আগে সে যে নামটা উচ্চারণ করে, যে অব্র দুর্বলতার কথা জানিয়েছিল, সেই অব্র সেই নাম শুনে মোটেও বিস্মিত হলো না। সালেহর কাছ থেকে অব্র জেনে নিল কে ওহুকে সব কথা জানিয়েছে। ওর প্রসব বেদনা তীব্র থেকে তীব্র হচ্ছিল, সময় ঘনিয়ে আসছিল। তবে তার গর্ভে থাকা নতুন জীবন এই পৃথিবীর আলো দেখার আগে অধীর অপেক্ষায় অ্যামিনো ফ্লুইড ধারা নির্গত হচ্ছে। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়ার মাঝে এই অশুভ ছায়া তাকে গ্রাস করছে। হঠাৎ করে মাথা তীব্র যন্ত্রণা শুরু হয়েছে, প্রসব বেদনা ছাপিয়ে যাওয়া এমন এক ব্যথা যা তাকে উন্মাদনার দ্বার প্রান্তে পৌঁছেছে। ও মা হতে চলেছে, তার প্রিয়তম মানুষের সন্তানের মা। কিন্তু ভাগ্য নির্মম পরিহাস, সে যেন তার অন্য সবকিছু লিখে রেখেছে, আজ শুধু ওই পেয়েছে। তাই তাই তো সে অব্রকে পাঠিয়েছে সে নরকের কারিগরে ধ্বংস করতে, যারা তাদের জীবনকে বিষাক্ত করেছে। এদিকে অব্র পৌঁছে সালেহর আস্তানা থেকে অনেক দূরে, এক নিষিদ্ধ গন্তব্যে। যাদের চিহ্নিত করা হয়েছে, প্রয়োজন ছিল তাদের সে ইতিহাসের পাতায় যারা আজ পর্যন্ত বিরাজ করছে। ইতিমধ্যেই শেষ করে দিয়েছে অনেকে অব্র, এখন বাকি শুধু একজন মূল পাপী, যে ষড়যন্ত্রের কারিগর। ভোরের প্রথম আলো ফুটতেই চারদিকে নিস্তব্ধ। অব্র দরজায় টোকা দিল, কিন্তু পরপর দরজা খুলে এবং দাঁড়িয়ে আছে জিসা। হ্যাঁ, জিসাই সে কালপিট, যে অব্রের সকল গোপন তথ্য ওর কাছে গোপন রাখার কথা বলে সালের কাছে ফাঁস করেছিল। অব্রকে বসে আনতে ওকে সে খেলায় টোক হিসেবে পরিকল্পনা করেছিল। অব্র এই অসময়ে দেখে জিসার বুক কেঁপে ওঠে, ভয় তার মুহূর্তেই বিবর্ণ। অব্র ধীর পায়ে ভেতরে প্রবেশ করে, তার মুখে এক অদ্ভুত হাসি, যেন শান্তি কিন্তু ভয়াল। অব্র একগাল হেসে বলে, জানো, আমার জীবনের সবচেয়ে কাছের মানুষগুলো আমাকে ঠকিয়েছে, নির্মমভাবে ঠকিয়েছে। তারা চাইলেও আমাকে এভাবে ধোকা না দিলেও পারতো। জিসা ঢোক গেল মৃদু কণ্ঠে, এসব কেন আমাকে বলছো অব্র? অব্র আবারও হাসলো, এবার তার হাসিতে লুকায়িত অমানবিক শীতলতা। তোমাকে মারতে আমার কষ্ট হবে জিসা, জানো কেন? কারণ আমি তোমাকে আরো ভয়ঙ্কর এক মৃত্যু দিতে চেয়েছিলাম, কিন্তু সময় আমার সঙ্গ দিল না, সেজন্য। আমাকে কেন মারবে অব্র? আমি কি করেছি? জিসার কণ্ঠ কাঁপছে। অব্র কোনো উত্তর দিল না, তার দৃষ্টি দেওয়াল ঘড়ির দিকে। সময় হয়ে গেছে। তার ভেতরে জানোয়ার জেগে উঠল। জিসা ছুটে নিজেকে বাঁচাতে চাইলো, কিন্তু পালাতে পারল না, মেঝেতে পড়ে গেল। অব্র এগিয়ে গেল তার হাতে রক্তাক্ত ছুরি নিয়ে। একের পর এক আঘাতে জিসার শরীর রক্তে ভেসে গেল, মাংস ছিঁড়ে নাড়ি ভুড়ি বেরিয়ে এলো। অব্র থামলো না, ছুরি জিসার কলিজা ফুরিয়ে গেল। মৃত্যুর আগে জিসা হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু অব্র তাকে সেই সুযোগ দিল না। জিসার জীবন অবসান হলো। অব্র মুখ ঘাড় সব রক্তে মাখামাখি, তার আন্ডারকার চুলগুলোতে রক্ত চমাট বেঁধে আছে। রক্তাক্ত ছুরি হাতে মেঝেতে বসে পড়লো সে। এই জীবনের শেষ খুনটি সে করলো। প্রথম খুন কার ছিল তা তার মনে নেই, কিন্তু শেষ খুনটি ছিল তারই, যে তাকে একদিন আগত অনেক ভালোবাসতো। আর আজ তার জন্যই অব্র তার চন্দ্রবালার আদালতের কাঠগড়ায় দোষী হিসেবে প্রসবের এই মুহূর্তে, যখন সে মা হতে চলেছে। অব্র তার পাশে নেই তার পাশে। অব্র জমিনে মুক্তি পেতে এখন তাকে ওর কাছে ফিরতে হবে। এদিকে ওর প্রসব বেদনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, মাথার যন্ত্রণা তাকে ক্লিষ্ট করছে। সে চিৎকার করে ওঠে। আলিনা খান তার মাথায় বসে মমতার মতো হাত বলিয়ে চেষ্টা করছে। ওহুর আম্মিজান তলপেটের কাছে অপেক্ষায়, মিসেস এলিও পাশে। ওহুর কান্না থামছে না। সে কাতরানো কণ্ঠে বলে, আম্মা, আপনার ছেলেকে ফোন দিন, তাকে বলুন আমার কাছে আসতে, আম্মা। আলিনা খান মৃদু হেসে মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, শান্ত হ ওহু, আশা ফোন করেছে, সে চলে আসবে। কিন্তু ওহুর মা শান্ত হচ্ছে না। হঠাৎই প্রসব বেদনা অসহনীয় হয়ে উঠল। ওপরওয়ালার হুকুমে এমনও ফ্লাইটের স্রোতের সঙ্গে 9 মাসের ফল ভূমিষ্ঠ হলো। ওহুর আম্মিজান দোয়া দরুদ পড়ে নাতনিকে কোলে তুলে নিলেন, নাভি কেটে দিল কাঁচির সাহায্যে। ওহু নীরবে মাতৃত্ব সে যন্ত্রণা সহ্য করলো। আলিনা খান তৃপ্তির হাসিতে উচ্ছ্বসিত হলেন, মাশাল্লাহ, আমার নাতনি হয়েছে, মাশাল্লাহ। হঠাৎ অব্রের রাজকন্যা এসেছে এই পৃথিবীতে। হ্যাঁ, এই কথাটি বললে তিনি। তার কান্নার ধ্বনি পুরো প্যালেসে ভরিয়ে দিল। খুশিতে কেঁদে উঠল সকলে। মাথার যন্ত্রণা উপেক্ষা করে ফুপিয়ে কেঁদে উঠল সে। সন্তানকে বুকে টেনে নিল ওহু। তার রাজকন্যাকে আঁকড়ে ধরে সে কাঁদছে, কিন্তু এত কান্না, তার সন্তান তো তাকে ছেড়ে কোথাও যাবে না। অব্র ফিরে এলো, সে না হয় সব পাপ ক্ষমা করে দিত, কিন্তু সে তো দূরে পালিয়ে যাবে। সেখানে শুধু অব্র, ওহু আর তাদের রাজকন্যা থাকবে। অনেক দূরে পালিয়ে যাবে ওহুরা, একটা ছোট সংসার গড়বে তারা। এটাই তো অব্রের স্বপ্ন। তবে ওহু কান্না করছে কেন? কোনো অজানা শূন্যতা কি তার হৃদয়ে গ্রাস করছে?
হঠাৎ হুর আম্মিজান বুঝতে পারলো তার মেয়ের বুকের রক্ত মাংস যেন হাত ফসকে চলে যাচ্ছে ধীরে ধীরে। সদ্য জন্ম নেওয়া নবজাতক কোলের মধ্যে আতঙ্কিত কণ্ঠে, ওহু কি হয়েছে তোর? চোখের সামনে বিভীষিকার দৃশ্য, ওহু খিঁচুনি খাচ্ছে, ঘাড় শক্ত হয়ে আসছে, ঠোঁটের কোণে যে হাসি একটু আগেও ছিল তা যেন মিলিয়ে যাচ্ছে শূন্যে। চিৎকার করে উঠল তিনি। দরজার ওপাশ থেকে আজমল খান ও আশাফ আলকা ছুটে এসে ডাকতে লাগলো নাম ধরে। আলিনা খান মুহূর্তেই ওহুর শরীরের ওপর চাদর ঢেকে দিল। ওহুর সমস্ত কথা থেমে গেল, যেন মুখের একপাশে ফিরে আসার অপেক্ষায় নেমে এসেছে। আলিনা খান চিবুক ধরে বারবার কাপা গলায় ডাকলো, ওহু 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 রে শোন না। কিন্তু ওহুর স্থির দৃষ্টি তাকিয়ে আছে সদ্য নবজাতক কন্যার দিকে। সেই দৃষ্টিতে যেন পৃথিবীর সমস্ত ভালোবাসা, সমস্ত মায়া, সমস্ত অভিব্যক্তি, অভিমান জমে আছে। কয়েক মুহূর্তের খিঁচুনির পর থেমে গেল তোতলানো কণ্ঠ, কিন্তু তীব্র এক মাথা ব্যথা আর সহ্য করতে পারলো না ওহু। নিঃশব্দে ওঠানামা দ্রুত হতে লাগলো, যন্ত্রণার আতরকে বুক কাঁপতে লাগলো ওহুর। সে মাথা চেপে ধরে কেঁদে উঠল, আম্মা আম্মা গো, আমি আর বাঁচবো না মনে হয়, আমার খুব কষ্ট হচ্ছে আম্মা, বুক ব্যথা করছে আম্মা, আমার ওনারে না বলো তাড়াতাড়ি আসতে, আমি ওনাকে দেখে মরতে চাই আম্মা, আমি ওনাকে একবার দেখবো, একবার। ওহুর মা ভেঙে পড়লো এই দৃশ্য দেখে। আলিনা খান কাঁদতে কাঁদতে ওকে শান্ত করতে চাইলো, কিন্তু কিছু হবে না মা, আমরা আছি তো, মাথা ব্যথা তো সবসময় করে তোর, আমরা চলে আসবে, তুই শান্ত হ, এবার এমন লাগে কেন বল। কিন্তু হু কিছুতেই মানলো না। যন্ত্রণা ছটফটানি থামিয়ে হঠাৎ করে হু বসে পড়লো মায়ের কোলে মাথা রেখে, সন্তানের বুকের কাছে টেনে নিয়ে ফিসফিস করলো, ও আম্মু আম্মু, আমি আমি তো চলেই যাইতেছি, তুমি তো আমারে ঠিক মতো রাখতে পারলা না, আমি মা তো তোমারে বড় করতে পারলাম না নিজ হাতে, তুমি তোমার দাবি রেখো না আম্মুর কাছে, তোমার জীবনে প্রথম আর শেষবারের মতো আমার বুকে খাওয়ানো দুধ নেই। ওহুর কণ্ঠে মাটি ফুঁড়ে বেরোনো আরতি। মামার কন্যার ভেতরে একসময় ধস পড়েছে সেই অদৃশ্য সময়ের বিট, জীবন আর মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে একুত মিনতি, পৃথিবীর সমস্ত মায়ের প্রতি শেষ স্বাক্ষর। আলিনা খান ছুটে বেরিয়ে গেল বাইরে, কাঁপতে কাঁপতে আজমল খানের ভেতরে ভয়ঙ্কর খবর দিল। মুহূর্তে সবাই ভেতরে ঢুকতে দেখলো দূর থেকে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেল। ওহু পাগলের মতো ছটফট করছে। আজমল খানের চোখ পড়তে কাপা গলায় বলল, চাচা ও চাচা, আমি আর বাঁচবো না, চাচা গো, আমার আব্বার কবরটা দেখা হলো না, আমার সাধ্য হলো না, আর আমি আর মহলে ফিরতে পারলাম না চাচা, আমার কবরটা যেন আমার বাবার কবরের পাশেই দিয়েন। আশাফ ভাই এদিকে আসেন, এদিকে আসেন। আশাফের চোখে মুখে পানি, এগিয়ে ভারী গলায় আসে, হাত ছুড়ে ডাকে, বোন তোর কি হবে? কিচ্ছু হবে না, আমি ভাই আছি তো। ওহু কোথায় যাবে আমাদের ছাইরা? আমি ধরে নিয়ে যাব, অব্রা আমারে খুন করে ফেলবো যদি তোর কিছু হয়, অব্রা আসতেছে তো, তুই কি এমন কথা বলিস না ওহু। কিন্তু ওহু তো জবাব দিল না, নিজের রাজকন্যাকে বুকের মাঝ থেকে সরিয়ে হঠাৎ আশাফের কোলে তুলে দিল, যেন পৃথিবীর সমস্ত দায়িত্ব, সমস্ত আশীর্বাদ এক মুহূর্তে সে স্থানান্তর করলো। কণ্ঠে জড়িয়ে পড়ল শেষ ইচ্ছেটুকুর স্রোতের মতো, আমার সন্তান যদি আপনার হাতে দিয়ে গেলাম ভাই, আপনি তাকে সঠিক আদর্শ দিয়ে বড় করবেন, আর তার বাবা যখন ফিরে আসবে তখন তাকে বলবেন যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, সেও যেন আমাকে ক্ষমা করে দেয় অনুমতি না নিয়ে চলে যাওয়ার জন্য, আর যদি হয় আমার কবরের পাশে যেন তার কবর হয়। আর একটা কথা ভাই, তাকে বলবেন পৃথিবীর আদালতের কাঠগড়া পেরিয়ে যেন সে তার সন্তানকে স্পর্শ করে, নয়তো তার সন্তান জীবনে মহাপ্রলয় ঘটবে। ওহুর আমি যেন হঠাৎ করে মেয়েকে বুকে চেপে ধরলো, তুই ছাড়া আমার কে আছে রে মা, তোর বাপ তো আমার চেয়ে অনেক আগে চলে গেছে, তুইও যাবি এখন? ওহু মায়ের কোলে শুয়ে, তুইও কেন যাবি বল? ওহু মায়ের কোলে শুয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে স্থির রইল। হঠাৎই ফের বলে পড়লো এক গগনবিদারী আর্তনাদ, আম্মা ওনারে কর্ণে একটু তাড়াতাড়ি আসতে, আমি ওনারে দেখো, আমার কন্যা ওনার একটু তাড়াতাড়ি আসতে, ও চাচা ও চাচি একটু বলেন না। আজমল খান চশমা ঠেলে চোখের পানি মুছে কপালে হাত বোলালেন, কিন্তু তার কিছু করার নেই। হঠাৎই ওহু গগনবিদারী চিৎকার দিয়ে উঠলো, মাথা চেপে ধরে ব্যথায় কাঁপতে কাঁপতে বলল, আম্মা আমার আসতে কন তাড়াতাড়ি। কিন্তু শেষ পর্যন্ত আর পারল না। হঠাৎই ধপ করে গলার আওয়াজ বন্ধ হয়ে গেল, ধপাস করে বিছানায় পড়ে গেল ওহু, মস্তিষ্ক ছিঁড়ে সিলিব্রিয়ান নায়রন
রুহু পর্যন্ত শরীর থেকে বাহির করে নিয়ে আসলো ধীরে ধীরে। দরজার দিকে তাকিয়ে আছে ওহু। হয়তো এবার যদি অব্র আসতো, কিন্তু আজ আর অব্র এলো না। তার কাঠবিড়ালির কাছে মৃত্যুর আগে মানুষের মস্তিষ্ক সব স্মৃতি মনে করিয়ে দেয়। এখন হয়তো তাই ঘটছে। ওহু নিচের সব অতীত দেখছে। এতদিনে যা ভুলে গিয়েছিল সেই পুরনো খানমহল, সেখান থেকে ফেরা, বাবার কবরের পাশে মাথা রাখা। আর মাথা রাখা হলো না অব্রের বুকে। ওর মনে শেষ জবাবটুকু বাঁচতে থাকলো একের পর এক। কারাগারের বাতাসে এক থামছে নামশেষ অন্ধকার, কক্ষে নিস্তব্ধতা। মেঝেতে ছড়ানো রক্তের নরম শরীর থেকে ওঠা গন্ধ, তাজা ঝাপসা দাগগুলো নীরবতার অস্থিহানি বই খুলে রেখেছে। সেই লাল দাগগুলোর মালিক অব্র। মেঝেতে পড়ে থাকা তার রক্ত, তার উপরে শিকল, সঙ্গে ঝুলে থাকা দুটি হাত, পুলিশ আদর্শে প্রশ্নবিল একটানা ধরে রাখা হয়েছে তাকে। ফেটে চলে যাওয়া রক্ত, ঠোঁট দুটো ফাঁক দিয়ে কোনো শব্দ ঝরে পড়ছিল না। শক্ত ভঙ্গিতে দেহে একের পর এক আঘাতের ঢেউ, লোহার পাইপ, বাঞ্ছনার করো স্পর্শ, তবুও কোনো কানটানা আর্তনাদ ভেসে ওঠে না। দুদিন কেটে গেল, মক্কেল থিও অচল, কেবল একটা বাক্য বারবার মুখে ঘুরপাক খাচ্ছিল, ওহু ওহু, আমার সন্তানকে আমি চাই। মার্কো স্থির থাকতে পারল না, তার ধৈর্য সরাইয়েছে। একটা মানুষ কতটা আঘাত সহ্য করতে পারে, এই প্রশ্ন তার গলায় সঞ্চয় করে। অব্র নিজের জীবনেও আজ নানান অত্যাচার ছিল। তাই কি সে এখন অচেতন, নাকি কোনো গোপনে শক্তি তাকে অন্ধকারে ঠেলে নিয়ে যাচ্ছে? অব্রগোটের শির দ্বারা খোলা, পিঠ রক্ত জমাট বেঁধে আছে, কষ্ট তার নিজের কেবল সেই জানে। মার্কো প্রশ্ন ছুড়ে দিল, কণ্ঠে ঝাঁঝালো ক্ষোভ, কিছু বলো ডাফার। অব্র চোখ দুটো রক্তিম, ঠোঁট দুটো ফেটে গেছে যেন কোনো ফাটা চৌচির শীতল কোনো কিছু। ওহু ওহু কোথায়, আমার সন্তান কোথায়, তাদের আমি দেখতে চাই। রাগে উত্তেজিত হয়ে মার্কো বারবার সেদিকে এসে উত্তর শুনে ফাঁস। হঠাৎ কোমরে পেঁচিয়ে রাখা রিভলভার তুলে অব্বর কপালে তাক করে, গলা উঁচিয়ে বলে, আরেকবার একই উত্তর দিলে তোকে আমি মেরে ফেলবো। অব্র নিশ্চুপ থাকলো, তার বাক্য আটকে নেই বরফ খোলা কণ্ঠে। মার্কো মুখে কড়া, চোখে লুণ্ঠন। অব্রের রক্তার্ত ফাটা ঠোঁট দুটো আরেকবার কেঁদে উঠল ফিসফিস করে, তোর ভাগ্য ভালো, আগের অব্র আমি নই। নয়তো কি? বলতো আগের অব্র কেমন ছিল? ডেভিডের সঙ্গে তোর সম্পর্ক কি? কি ছিল তোদের সবকিছুর অন্তরালে? পুনরায় অব্র চুপ, তার নিস্তব কণ্ঠ কুয়োর জল। সেখানে থেকে কোনো শব্দ এলো না। মার্কো নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো, চোখে লাল, রাগে সে দগ্ধ। মেঝেতে পড়ে থাকা লোহার রডটি সে মুহূর্তে তুলে নিল, আর এক ঝটকায় আঘাত করলো অব্রের বিশাল দেহি দেহে। তীব্র সেই আঘাতে শিকলে বাঁধা হাত দুটো ঝনঝন করে কেঁপে উঠল। অব্রের বুক থেকে সে আগুন ছুটে এলো, রক্তিম বমি করে উঠল কাশতে কাশতে, আর রক্ত উঠতে লাগলো ঠোঁট মুখ দিয়ে। আর ঠিক নেই সেই মুহূর্তেই বাংলাদেশে খানমহলে বিস্তার আঙিনায় ওহুকে তার জীবনের শেষ গোসল দেওয়া হচ্ছে। গরম জলে ধোয়া হচ্ছে তার নিথর দেহ, বড়ই পাতায় ঢেকে রাখা হয়েছে মুখমণ্ডল। ওহু ফিরে এসেছে সে খানমহলে, সেখান থেকে একদিন সে বেরিয়ে গিয়েছিল অপরের হাত ধরে। ভরসা করেছিল সেই মানুষটিকে সবচেয়ে বেশি, দিন শেষে কিনা সেই মানুষটির কাছে সে পরমভাবে ধোঁকা খেয়েছে। তখন সে ছিল নতুন বউ, অথচ তার প্রতীক্ষা ছিল একদিন সে ফিরবে। ও লাল শাড়ি পরবে, অপর সাদা পাঞ্জাবি, একসাথে তাদের সন্তানকে নিয়ে। কিন্তু আজ সেই প্রতীক্ষা ভেসে গেছে সময় নিষ্ঠুরতার কাছে। ওহু ফিরেছে নিথর কাঠের কফিনে, তার গায়ে লাল শাড়ি নেই, রয়েছে সাদা কাফন। আঙ্গিনায় সবাই নিস্তব্ধ, শুধু একটা মাত্র শব্দ, ওহুর সন্তানের কান্না। সেই কান্না ছড়িয়ে যাচ্ছে চারপাশ কাঁপিয়ে। বাতাস এবং মানুষের বুক করছে ভারী। আলিনা খানের কোলে শিশুটি কাঁদছে থেমে থেমে, যেন মায়ের ওপর বুঝতে সে জন্মের আগেই। ওহু কি জানে তার অব্র কি জানে তার ওহু সত্যি আর নেই? জানে কি সে নারীর বুকে আঁকড়ে ধরে সে একদিন পৃথিবী ত্যাগ করতে চেয়েছিল, আজ সে নারী তাকে ছেড়ে বহুদূর চলে গিয়েছে। এমন এক দেশে চলে গিয়েছে সেখান থেকে আর ফেরা হয় না। না, অব্র জানে না, তবে নিজের মস্তিষ্ক সেই অপ্রিয় সত্য বিশ্বাস করে না। না, অব্র জানে, তবে সেই অপ্রিয় সত্য তার মস্তিষ্ক বিশ্বাস করে না। জানলেও হয়তো আর কাঁদতে পারবে না,
কারণ তার চোখে জল যে আজ শুকিয়ে গেছে রক্তের সাথে। অব্র হয়তো আঙ্গুলের নখগুলো একে একে উঠে ফেলা হয়েছে, বেদনায় শরীরটা নিথর, চোখ দুটো রক্তবর্ণ, তবু সে চুপ, কারণ সে জানে একবার যদি সব বলে সত্য ফেলে তাহলে আর কোনোদিনও সে তার পরিবারকে ছুঁতে পারবে না। তাকে তুলে দেওয়া হবে ব্রিটিশ সেনাদের হাতে, সেখানেই তার অনবরত কারাবাস, মৃত্যু। তবুও মানুষ তো মাংস আর রক্তের তৈরি। একসময় অব্র নিজেকে আর থামতে পারে না, চিৎকার করে ওঠে ব্যথাহীন সহ্য করতে না পেরে। সেই চিৎকার কতটা করুণ ছিল। লোহার রড উঠে আসে আবারও, আঘাতের পর আঘাত, ছটফট করে সে, রক্তবমি করে ফেলে। এখন তাকে বসানো হয় কাঠের চেয়ারে, ইলেকট্রিক শক দেওয়া হয় শরীর জুড়ে, কম্পন। আমার ওর কাছে যেতে দাও, একবার, শুধু একবার আমার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে দাও। দুদিন ধরে চলেছে একই অত্যাচার, কিন্তু অব্রের মুখে এক কথা। আদালত থেকে আবেদন খারিজ করা হয়েছে, বাংলাদেশে ফেরার অনুমতি নেই অব্রের, কিন্তু সেই অপ্রিয় সংবাদ মেনে নেয় না। তার চোখে ওহুর মুখ, সেই কোমল মুখ, সেই মৃত্যুসজ্জা। খানমহলের আঙিনায় আজ শোকের ছায়া, ওহু চারপাশে কান্নার স্রোত। ওহুর আম্মি জান বারবার জ্ঞান হারাচ্ছে, ছোট নিয়ে হাউমাউ করে কাঁদছে। পারো এখনো জানে না কিছুই। হঠাৎ আজমল খান ধীরে ধীরে এগিয়ে এলেন, নবজাতককে কোলে তুলে নিলেন আর নিয়ে গেলেন ওহুর খাটিয়ার পাশে। মায়ের গাল ঠেকিয়ে সেই কান্নাকে শেষবারের মতো সন্তানের মুখে লাজুক মায়ের নিস্তেজ শরীরের উষ্ণতা অনুভব করালেন। শিশুটি কেঁদে চলেছে, অথচ মা ওঠে না, বুকের দুধ দেয় না, চোখে জল, কোলের আদরে সতেজ করে না শিশুকে। সে জানে, অথচ মানতে চায় না, তার মা পৃথিবী থেকে চলে গেছে। একদিন তন্ময়রাজ মির্জার মৃত্যুর আগে বলেছিল, পাপ বাপকেও ছাড়ে না, অব্রতকেও ছাড়বে না। প্রকৃতি যেন আজ সেই হিসাব মিটিয়ে দিল। যে পুরুষ একদিন নিজের মনুষ্যত্ব হারিয়ে নিষ্পাপ শিশুকে নিয়ে ব্যবসা করেছিল, আজ সেই পুরুষে বাবা হয়েছে, কিন্তু নিয়তির পরিহাস, নিজের সন্তান একেবারেও কোলে নিতে পারল না। পাওয়া আর হাহাজারির মধ্যবর্তী যন্ত্রণাটা যেন আজ তার শাস্তি। ওহুর জানাজা সম্পন্ন হলো খানমহলের পারিবারিক কবরস্থানে। কাতারে কাতারে মানুষ, শোকের সাগর, কিন্তু সেখানে নেই অব্র, সেই মানুষ যে ওহুর জন্মের প্রথম মুহূর্তেই তাকে কোলে নিয়েছিল। ওহুর কবরে এক মুঠো মাটি দেওয়ার ভাগ্য হলো না তার। এদিকে ওহুকে দাফন করার হচ্ছে, আর এদিকে দূর দেশে বদ্ধ এক কারাগারে অব্রের শিকলের সাথে ঝুলিয়ে পেটানো হচ্ছে তার রক্ত বমি, তব্য নিশ্চল দেহর আর্তনাদ নেই। ওহু আজ শেষ যাত্রার অনুপস্থিত, সেই শুধু নামটাই পাথর ফলকে লেখা হলো, ইট পাথরে খোদাই করে লেখা হলো, মৃত আরুরা খান ওহুজান, পিতা মৃত আশফাক খান, স্বামী আবরার খান অব্র, জন্ম 12 নভেম্বর 2001, মৃত্যু 13 আগস্ট 2024। পাথরের উপর রোদ পড়তেই ঝিলমিল করে উঠল নামগুলো। শেষবারের মতো প্রকৃতি নিজেই পড়ে নিচ্ছে ভালোবাসা, পাপ আর শাস্তির এক অনন্ত উপাখ্যান। হঠাৎ অব্রর ঘুম ভেঙে গেল, ছটফট করে বসে উঠল। কি স্বপ্ন ছিল? আশপাশে তাকাতেই বুকটা যেন নিথর হলো। স্বপ্ন থাকলেও সে এখন যে কারাগারের চার দেওয়ালে বন্দি, তা স্পষ্ট। ফুটে ওঠা চোখ জোড়া খুলে কারাগারের অপর প্রান্তে আশাব দাঁড়িয়ে। বোধ হয় তার ডাকে অব্র সজাগ হয়েছে। আশাব দেখে অব্র দৌড়ে আসতে চাইল, কিন্তু হুট করে মেঝেতে পড়ে গেল। 7 দিন ধরে চলা নির্দয় অত্যাচার, শরীর দুর্বল হয়ে পড়েছে। অবশেষে দেখা পেল, বুকটা যেন ছুঁই ছুঁই করছে। অব্র আশাবের কাছে ছুটতে গেল, পাগলের মতো চিৎকার করলো, আমার আমার ওহু কোথায়? ওকে কোথায় কবর দিয়েছিস? আমার সন্তান কোথায়? ওকে তোরা সাথে করে কেন নিয়ে আসিসনি? আশাব চুপ রইল। অব্র আবারও শ্বাস চিহ্ন ছড়িয়ে ফেলল। কিরে, কোথায় আমার ওহু? আমার খনিজা কোথায়? ওকে কেন নিয়ে আসিসনি? আমার রানী কেমন আছে? উত্তর এলো অচেনা গম্ভীর কণ্ঠে, ও আমার সন্তান। এ কথা শুনে অব্র ছুটে এসে খপ করে আশাফের শার্টের কলার ধরে ধাক্কা দিয়ে চিৎকার করে উঠলো, ওই কুত্তার বাচ্চা, ও কিভাবে তোর সন্তান হয়? ও তো আমার সন্তান। আশাফ সিধে নিজেও ছোট্ট করতে চাইল না, শান্ত কণ্ঠে বলল, জন্ম দিলেই বাপ হওয়া যায় না? ও মরার আগে ওর সন্তানকে আমার হাতে তুলে দিয়েছে, বলেছে আমার আদর্শে বড় করে তুলতে। আমি মৃত বোনের ইচ্ছাকে অবহেলা করতে পারি না। এ কথা শুনে অব্র হতবাক। আশাবের হাত ছেড়ে দিল, তারপর চেপে ধরে দু চোখ রক্তিম করে ঠোঁট চাপা কণ্ঠে কলঙ্ক শব্দের জিজ্ঞেস করলো, আর কিছু বলেছিল হু? আশাবের কণ্ঠের ভার করতে আঘাত দিল। সত্যি, ও বলেছে
তুই যদি পৃথিবীর আদালতে না পেরিয়ে তোর সন্তানকে স্পর্শ করিস, তাহলে তোর সন্তান জীবনে তোর কারণ ধ্বংস হবে। অভিশাপ দিয়েছে তোর সন্তান তোর থেকে দূরে রাখতে ও সিদ্ধান্ত নিয়েছে। এ কথার ভরকে অব্র সহ্য করতে পারল না, ধস করে মেঝেতে পড়ে গেল। হাড় মজ্জায় দগদগ করা তিক্ততা। পৃথিবী তাকে কোন রকম শাস্তি দিবে, মনে মনে যত প্রশ্ন। হঠাৎ অসব বলল, কণ্ঠে নরম করুণতা, আমি জানি না তুই এই জীবনে কি পাপ করেছিস, যে মানুষটা তার মৃত্যুর পূর্বে এমন অভিশাপ দেয় তোকে, তবু যাই করিস সবকিছু স্বীকার করে আদালতের কাঠগড়ায় দাঁড়া। দেখা যাক আদালত থেকে কি শাস্তি দেয়। তোর সন্তানের জন্য টেনশন করিস না। তুই যেদিন আদালতের শাস্তি পেয়ে আবার সামনে ফিরে দাঁড়াবি, আমি তখন মাথা নত করে তোর সন্তান তোর হাতে তুলে দিব। তোর সন্তান আমার কাছে আমানত রইল। ওহুকে খানমহলের ছোট্ট মামার কবরের পাশে দাফন করা হয়েছে। আশাব দীর্ঘ শ্বাস ফেলে এরই বলল, শেষ করলো কথা। তার চোখে কষ্ট আর অপ্রকাশিত দুঃখ জড়িয়ে রয়েছে। অব্র তখন চুপ হয়ে গেল। মনটা এমন কিছু মেনে নিতে চাইছিল না, কিন্তু বাস্তব ছিল কঠোর। আশাবার দাঁড়িয়ে রইল না। হেঁটে দূরে যাওয়ার আগেই মুহূর্তে পেছন থেকে অব্র কেঁপে উঠল। ওহুর কবরের পাশে একটা জায়গা খালি রাখিস আমার জন্য। আশা পিছে ফিরে তাকিয়ে দাঁড়ালো, মৃদু কণ্ঠে বলল, রেখেছি। ওহু নিজে এমনটা চেয়েছিল। দেখা হবে আদালতে। তোর সন্তানকে আমার সঙ্গে আনবো সেদিন। বাবার পাপের আগে শাস্তি যেন সেও শুনে, বলে আশাফ হেরফের করে চলে যায় জেল থেকে বেরিয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে। সময় এবং নিয়তির কাতারে দুজন যেন ভেঙে পড়া। আশাফ চলে যায়। পুলিশ অফিসার মার্কো কারাগারের ভেতরে প্রবেশ করে। মেঝেতে বসে অব্র, দুহাতে দুচোখ রক্তিম, তাতে কিছু ভয় নেই, আছে শুধু গভীর তাচ্ছিল্য। মার্কো কটকট করে তাকায়। এবার আর কবিতা না, সত্যি বলবি, নয়তো এমন জায়গায় পাঠাবো সেখানে কারো চেয়ে পাবি না। অব্র ধীরে মাথা তোলে, ঠোঁটের কোন এক বিদ্রুপ হাসি। আমি থাকতে চেয়েছি বলেই তোরা আমাকে ধরে রাখতে পেরেছিস মার্কো, নয়তো তোদের সাধ্য ছিল না আমাকে ছোঁয়া বা ধরার। এই উত্তর শুনে মার্কোর মুখে রং বদলে গেল। সে গিয়ে আসে অব্রের মুখে, যেন জেগে উঠলে পুনরারূপ। ঢপ করে মার্কের গলার পেছন থেকে চাপড়ে ধরলো, বলিষ্ঠ বাহুতে নিঃশ্বাস রোধ করে ফেললো। গর্জে উঠলো, আমার পরিচয় শুনলে তোর প্যান্ট ভিজে যাবে। মার্কো গুলিয়ে উঠলো, কি তোর পরিচয়? অব্রারও জোরে চেপে ধরলো, ডবল এম, আমি ইংল্যান্ডের সবচেয়ে বড় ভয়ঙ্কর মাফিয়া লিডার। এই নামে মুহূর্তেই মার্কের দম বন্ধ এলো, চোখে ভয়ের ছায়া। এরকম ভাবে আর কয়েক সেকেন্ড চেপে ধরলে মার্কো মারা যাবে। কয়েক সেকেন্ডের মধ্যে অন্যান্য অফিসার ছুটে এসলো অব্রকে টেনে সরাতে। শিকলবন্দি আবারও চেয়ারে বেঁধে ফেললো। মার্গো কিছুক্ষণ পর শ্বাস সামলে উঠল, চোখে রক্তাক্ত, মুখে বিষাক্ত রাগ। অব্রের সামনে টেবিলে জোরে চাপড় মেরে গর্জে উঠল, দেখি সত্যি সেই ডাবলে যাকে ইন্টারপোল বছর খুঁজে ফিরেছে। অব্র শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ। এক কথায় যেন কেঁপে উঠল কারাগারের বাতাস। উপস্থিত অফিসারের মুখে আতঙ্কের ছাপ। এতদিন তারা যে মানুষটাকে নির্যাতন করেছে সে নাকি ইংল্যান্ডের অপরাধ জগতের রাজা। অবিলম্বে অব্রর দেহের শিকল আর শক্ত করে বাঁধা হলো। ফাইলের পর ফাইল খোলা হলো। উন্মেদিত মাফিয়া জগতের ভয়ঙ্কর রাজস্ব। এক অসময়ে ব্রিটিশ সেনাবাহিনীকে ঘিরে ফেলা ইংল্যান্ডের রিঘাম শহরের কুখ্যাত নরক ডবল এ হাউস। চারদিক থেকে গর্জে ওঠা বন্দুকের আওয়াজ, আগুনের লেহেলিয়ান শিখা, ভয়ে কাঁপতে থাকা শহর। যেন শেষ পর্যন্ত মাফিয়া দলের সবাই আত্মসমর্পণ করে। কিন্তু অব্র কোথায় কেউ জানে না। খবর ছড়িয়ে পড়েছে। অব্রকে দ্রুত আদালতে তোলা হয়, কারণ আশঙ্কা আছে বাইরে থেকে আগত শক্তি হামলা চালাতে পারে, ছিনে নিতে পারে। এই সময় এমন প্রশ্ন ভাসছে, আজমল খান কি তার আদর্শ ভুলে ছেলেকে ফিরিয়ে আনবে না? অব্র সন্তান, তার ভবিষ্যতে কি আর বা হবে? আর সে আদালত, সেখানে সত্য আর অপরাধের সীমানা সূক্ষ্ম রেখেই মিলেমিশে গেছে, যেখানে কি সিদ্ধান্ত অপেক্ষা হচ্ছে ডাবল এর জন্য, নাকি এই পর্দার আড়ালে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়, যার নাম অব্র আরোহর পুনর্জন্ম।